আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ২৬। লেখনীতে তেজস্মিতা মর্তজা। অন্তুদের বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকি হাসলো, হাসিটা মিথ্যা। অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে সে ননদের সাথে বাপের বাড়ি আসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামলেন। কিরে চেংড়ি, ভাই মরল দেখলাম না তো তোরে, আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসলো। হাঁটা থামলো না। তার শরীরে বোরকা নেই, সালোয়ার কামিজ, চওড়া ওড়না শরীরে জড়ানো, তবুও নিজেকে নগ্ন লাগে। মনে হয় শরীরটা খোলা। বোরকা ছাড়ার পর হাতে গুনে দুই একবার বাইরে বেরোনো হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু, হ্যাভ ইউ বিন রিপোর্ট বাই জয় আর্মিন? আশ্চর্যজনকভাবে অন্তু হাসলো। যদি বলি তার চেয়ে বড় কিছু, মানবে? তরু তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকি, কিন্তু মিথ্যা অপবাদ কতটুকু সয় তরু? তরু কথা বলতে পারল না। অন্তু জিজ্ঞেস করি, তুমি কি তোমার মায়ায় হারিয়েছ তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলিয়ে আসে আজকাল। অপ্রস্তুত বোধ করি। কেন তা ভেবেছি, উত্তর পাইনি। আর কত দূর? সামনেই। বাড়ি আর বাড়ি নেই, পুরনো মর্গের মতো গা ছমছমে নিস্তব্ধ, যেন প্রাণের অভাব। হু হু করে কান্নার আওয়াজ আসছে। অসময়ে রাবেয়া নামাজে বসেছেন। অন্তু রান্নাঘর দেখল। মনে হলো কমপক্ষে দুদিন কোনো রান্না হয়নি। ঘরবাড়ি মাকড়সার জালের দখলে। জানালাগুলো কতদিন ধরে বন্ধ, কাপড় চোপড় ছিটিয়ে আছে। আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতেই অন্তুর বুকটা সজোরে সলাৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেইখানেই। চোখ ফেটে পানি এসেছে। তা ততক্ষণ টের পেল না, যতক্ষণ ঝরঝর করে ঝরে পড়ল সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবেয়া ওই ঘরে যান না, হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানেই মেঝের উপর বসে, চেয়ে থাকে ঘরটার দিকে। সেই ফতোয়া শার্ট ঝুলছে আলনায়। ওই তো জায়নামাজটা। টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকেই তা খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে। আব্বুর মশারিটাও বাঁধা হয় না কতকাল। অন্তু নিজেকে সামলাতে পারে না। কতদিন, কতকাল নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে ওঠে অন্তু। ইটের দেয়ালে কাঁপন ওঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্মের ফল। এই অবধি যা সব হারিয়েছে সবই নিজের দোষে। হুড়মুড়িয়ে সেখানে আসেন রাবেয়া। মার্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে দেখে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতে পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে, চলো ফিরতে হবে। মার্জিয়ার পেট উঁচু হয়েছে খানিক। রাবেয়া চেয়ারে বসা। মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসলে অন্তু আলগোছে মেঝের ওপর ঠেসে বসে। ধরধরে গলায় ডাকে, ভাবি। মার্জিয়া তাকায়, নিষ্প্রভ দৃষ্টি তার। বদমেজাজ বা কর্মরে দৃষ্টি নেই আর। আমি কি ক্ষমা চাইব আপনার কাছে? তাতে তোমার ভাই সামনে এসে দাঁড়াবে আমার সামনে? অন্তু ঠিক ছোট্ট বাচ্চার মতো অবশ্য নয় মার্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মার্জিয়ার। বয়স কত হবে? 25। ভরা জীবন যৌবন, পেটে প্রথম সন্তান। সে নাকি বিধবা, মানা যায়? আপনি আমাকে নিয়ে কুষ্টিয়া চলে যান। মার্জিয়া চুপ করে থাকে। অন্তু বলে, ওখানে ব্যবস্থা আছে? আম্মুর থাকার জায়গা হবে? অন্তু ডাকে, ভাবি ডাক্তারের কাছে যাবেন? আমার হাতে সময় নেই। আপনারা গতকাল সকালের গাড়িতে কুষ্টিয়া রওনা হবেন। আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, পাবো চিরকাল, পেতে থাকবো। ও নিয়ে ভাববেন না, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না। অন্তু পায়ে হাত রাখে। মার্জিয়া চমকে ওঠে। অন্তুর দ্বারা এমন কাজ অবিশ্বাস্য, অথচ আজ চট করে ফেলেছে। অন্তু হাত সরায় না, দু হাতে মার্জিয়ার পা ছুঁয়ে বলে, ওই ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি। আমি কথা দিচ্ছি আপনাকে, শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা সময় দিন আমায়, আর নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল হবে কি? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আব্বুর রোজ তাগাদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো। এজন্যই মরতে পারছি না। আপনি একটু সুযোগ দিন আমায়, কেমন? মার্জিয়ার চোখ ভরে উঠলেও পানি গড়ায় না।
কোনো কথাও বলে না সেই বদমাজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়, রান্না বসায় চুলায়। তোরে কি ভেবে কি করলো কে জানে। সে আন্দাজ করে করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল, তরু থালা বাসনগুলো ধুয়ে ফেললো। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল, মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছে থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া গেল। সব ঋণ মুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা এখনও গচ্ছিত আছে। তা নিয়ে মার্জিয়ার মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইল রাবেয়া। মা হয়ে গেছিস আমার? মা কি মেয়ে, স্বামী, ছেলে সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন, তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে, অথচ কেন যে বুক ফাটছিল। অন্তু বলল, আম্মা রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো বুঝতেই পারছো, কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাল্লাহ। ফোন করব আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। মাঝে মধ্যে আসবে তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারলো। কেউ যদি হামলা করেও ওই ঘরে আগুন না লাগা অবধি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অন্তু। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসিস স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে ঘুমাবো ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে সাথে নিল। পথে তরু জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবি? তালা তো মারলে আর নেই। ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গত রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, স্টোর রুমের চাবি তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকি। আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হওয়ার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তরু জিজ্ঞেস করলো, আমায় নিয়ে এসব করছো, ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি তরুনিধি। আমার একটা বোন থাকলে তোমার মতো হতো। জয় সকাল সকাল বেরিয়েছিল ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়লো বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে করি। তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয় আমার শালিরা আমার পছন্দের কোনো মাছই রান্না করে রেখেছে, তোরা খেয়ে যাবি, আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো স্বভাব তার। টানতে টানতে এনে ডাইনিং রুমে ওদের দাঁড় করিয়ে ডাকে, ভাবি আরমেন খেতে দে। তরু কইরে? কইরে তোরা সব? যা বস টেবিলে, আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে শরীরটা, এমনিতেই ছিমছাম। লম্বু গরম দেহের, তার ওপর আরও শুকনো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাইকে বানাইলি মোটা তাজা, আমারে বানাইলি খড়ি। হামজা, জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় করে খেলো। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। ধ্যাত, আমি একা যাইতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে নিয়ে যাই। সার। বাঁকা চোখে তাকাই জয়, হুমকি দেয়, আমি যদি এখন ঝোল ফেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দেই। না চাইতেও হেসে ফেললো হামজা। স্নেহ ভরে খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, বয়স কত তোর? বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যা কাটা বাছাই হয় তাইলে সমস্যা শেষ, এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে, চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাই না আমি। হামজা হাসে, দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতে বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেরার মতো বলে জয়, পারবো না। লাথিটা ঠিক ঘাড় বরাবর মারবো। মুখ খারাপ করেন না ভাই, গম্ভীর হয়ে বলে জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বোলাও তো, ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কিরে মিনাস, কি সমস্যা? ভাই চাঁদা নিতে আইসে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তাও আবার এই ওয়ার্কশপে? কিডারা আইসে? পাগলে থাপাইছে নাকি তারে? চিনি না ভাই, চাঁদা চাইতেছে।
চাঁদা ওর সেটার মধ্যে ভরে দিচ্ছি আমি, আইতেছি দাঁড়া। ধূপ ধূপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয়। হামজা পিছে পিছে যায়। রাত 1:45টায় বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞেস করে, এখন নিশ্চয় গিলতে বসবেন? ছাদে যাব, ভাই বসে আছে। মদর বোতলের কর্ক খোলে কিভাবে? এক শট মারবে নাকি ঘরোয়ালি? না, হারাম। খেটে ইস্তেকফার পরে তাওবা করে নিও। ঠোঁট বেঁকিয়ে চোখ টিপ মারে জয়। অন্তু জিজ্ঞেস করে, সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ভ্রু উঁচিয়ে তাকায়, খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকালো ঠিক ততটা ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলে, চোরের বাড়ি মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরোয়ালি। এনিথিং রং? অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলল, আপনাদের বিরোধিতা করার সাধ্য আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো না? বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু একদৃষ্টে তাকিয়ে হাসে, আপনি খুব শেয়ানা জয় আমির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাবে, যেখানে আমার মতো মেয়ের মুখ না দেখতে হয়। জয় হো হো করে হেসে উঠল। আচমকা হাসি থামায়। অন্তুর গলাটা ঘর্মাক্ত হালকা। ওড়নাটা বুকের ওপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে। নজর সরিয়ে অন্তু হাত থেকে বোতল দুটো নিয়ে চটপট করে বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি, তা তুমি চাও না? না। হ্যাঁ, অকপট স্বীকারোক্তি। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এমন ম্যানার্স আমার সাথে পোষাই? হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়। চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয় ওকে। জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও। জয়ের রোজগারে অভ্যাস, ঘরে ঢুকে প্রথমে বলবে শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিন মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে পড়লে সে যে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত। জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে। ঘুমে ঢলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে, শার্টটা খোলো, কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের ওপর মুখ থুবড়ে পড়ে। দুটো চুমো খায় সেখানে। অন্তুর চুলের পেছনে হাত দেয়, আলতো করে আঙুল নাড়ায় সেখানে। গায়ের অনেকটা ভার অন্তুর ওপর ছেড়ে দিয়ে বলে, শরীর ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয় তুমি। মনটা তোমাকেই বেশি টানছে ঘরোয়ালি। জয়ের আজকের ছোঁয়া নমনীয়, অথচ অন্তুর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে সে তো বিবাহিতা মেয়ে, জয়ই হোক। জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি এই সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না, সায় দিত না? ততক্ষণে ঘেন্নারা অন্তুর লোভকুলগুলোতে খোঁচা দেয়। শিউরে ওঠে তীব্র আক্রোশ আর বৈরাগী। বোতলের কর্কটা কেমন এক কায়দায় যেন জয় এক হাতে খুলে ফেলে। একটা শব্দ হয়, বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনোটাতে ডায়াজিপাম ড্রাগ মেশানো আছে। রিমি মিশিয়ে আবার কর্ক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধ হয়। জয় মুখ তুলে চায়, অসভ্যর মতো হাসি। তুমি কি চাচ্ছ ইনডাইরেক্টলি? মদ না তুমি, তুমি না মদ। হাহা করে হাসি। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথাও থাকছেন, সকালে ফিরছেন। কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। চোখ বুজে বলে, এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি। কি করব, ঘেন্না লাগে যে। হাসে জয়, জায়েজ। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল। জয় বলে ওঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই। আধা ঘন্টার মধ্যে ফিরবো, ততক্ষণ বইটই পড়ো একটা। চট করে এক পাক মেরে আসি, খিদে পেয়েছি। অন্তু খাটের কাছে এসেও 2 কদম পিছায়। মুখ দিয়ে ছিটকে বের হয়, ছি। জয় হো হো করে হেসে ওঠে, আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান?
আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিহীন পুরুষ। জয় উঠে বসে অন্তুর হাত ধরে টেনে বিছানার পাশে বসতে ইশারা করে জয়, বসো। অন্তু বসে চুপচাপ, জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে, জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছর। আমার জন্ম 1987, সেই হিসেবে এখন বয়স 27 পার, অর্থাৎ যৌবন প্রাপ্তির পর এক যোগ কাটিয়ে এসেছি। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের দ্বারা সম্ভব? সম্ভব সন্ন্যাসীর দ্বারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়। অন্তুর বিরক্ত লাগছিল এসব শুনতে, তবু চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশুদিন। সেই দিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দেনমোহর বাকি। হেসে ফেলল জয়। 20 বছরের ওপারে কোনো ম্যাঙ্গো পুরুষকে চরিত্রবান ভাবলে হয় তুমি মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র খুব মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না। মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের ওপর মাথা রেখে পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তুর মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে যেন সেটা হজম করে নিতে হলো। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকে ওভাবেই। হঠাৎই আনমনে বলল, আমি প্রথমে সিগারেটে টান দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে, সাল 2000। গলা জ্বলত খুব। প্রথম খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে লোকের কাছে গেছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে এই তো সেদিন। ততদিনে আমি বহুত কিছু পার হয়ে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে। ভ্রুর নিচে অনেকটা জায়গা, চোখের পাতার ওপরে চটা পড়া ভ্রু, ডাগর ডাগর চোখ জয়ের, গভীর খাদে পড়া। আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মণি বরাবর তাকালো জয়। অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটুও নড়চড় আসে না। জয় তা দেখে হাসে। 2007-এর এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের দুটো লোক মার্ডার হয়ে গেছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গিয়ে লেপতোষক সেলাই করার সুচ দেখেছো? দেখেছি। সেই সুচ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে, ওখানে চাপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল। সেগুলো এখন সারা দেহে স্পেশাল ট্যাটু, তাই তো? জয় হো হো করে হাসলো। এই না হলো আমার ঘরোয়ালি। এখন প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে। অন্য কথা বলুন, আর নয়তো ঘুমান। আমার পরিবারে কেউ কোনো কালে কসাই ছিল না। এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে না তোমার? ঠোঁট কামড়ে হাসে জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি দুটো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরাই মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে যার মূল্য অমূল্য। আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন। শুধুই অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল ওই সকল স্বৈরাচার, পুঁজিবাদী, সুবিধাবাদী লোকদের পা চাটতে গিয়ে এইসব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের? যা তো সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবেও নিয়েছে। কে বুঝবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পা চাটা জিভ বের করা কুকুর। জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, না একটুও আপোষ না, কোথাও না, অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে জয়। খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরোয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচব না। অন্তু জিজ্ঞেস করে, আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক। আমার খারাপ হবার কোনো গল্প নেই। ওসব সিনেম্যাটিক চিন্তা বাদ দাও। অতীত কোনো দিন মানুষকে খারাপ বানাই না, বড়জোর বিদ্রোহী বানাই। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ শ্বাস ফেলে। যতবার বোঝার চেষ্টা করবে ততবার ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারপাশে। অন্তু জিজ্ঞেস করলো, ড্রয়ারে এসব ড্রাগ কিসের? কি করেন এগুলো দিয়ে? জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে পড়ল। ড্রাগ দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমায় চোদন খাইতেও দেখো নাই ঘরোয়ালি। তোমারে ঘরে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছাড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো?
হাসপাতালে পড়ে থাকবো? কোন আমলে সেই ব্যথা কমবে সেই আশায় বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির ওপর স্যাডেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভব হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়ে রিফ্লেকশনলেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর ওয়াস্তে অনির্দিষ্ট কালের জন্য ঘুম বা সাবকনসেশন। জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে, রাগ হয়। একে তো থকথকে কষানি ঝরা ঘা, তার ওপর যদি কাঁচি ছুরি ঔষধ তুলো মেরে খোঁচায়, তখন কড়া ড্রাগ ছাড়াও উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে, টাল লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহাবে থাকি। আনমনে বলল, সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুজে আঙুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয় একবার তাকালো চোখ তুলি। চোখ মুখ রসিক ভাব ফুটিয়ে তুলে বলে, মেলাবার। কেন? আকাম করছি, চোদন খাইছি, সোজা হিসাব। তুমিই তো বললি অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে যাও, প্যাচ ওখানেই লাগবে। আমার যখন যা মনে চাই তাই করি, সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম। কিছু করতে চাই, আমি তাই করি। তো আমার কাজে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকে বোঝে না, জয়কে বোঝার প্রশ্নও ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তনকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই, আমি নিজেকে দিয়ে বুঝি। আমাকে মৃত্যু দেয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ। সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দিবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নাড়ায়। ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। অল্প চোখে তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজন। তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায়, সহ্য করতে না পারার ব্যর্থতায় হারানো তো আর কম হারায়নি। আর একটা দায় আছে তো আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছো তো? আসামিকে ভোলা উচিত নয় জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে। এক দৃষ্টে চেয়ে থেকে বলে, স্বামী নয় না? আসামি হিসেবে খারাপ তো নন, এই ঢের। জয় আবার শুয়ে পড়ল অন্তুর কোলে। আরাম করে মাথা রাখে। কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খোঁজে। অন্তু মারের দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি। সে স্টোররুমের ওপারের দরজার ওপার গেছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে। দিনে কয়েকবার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিক মতো। বিক্ষিপ্ত ঘুড়ুর মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছে যেন। কিছু করছে। হুমায়ুন পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে, চোখে মুখে এক প্রকার তাড়া, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল। পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল। সে এলো খানিক পর। সদর দরজায় ঢুকে পুলিশে দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার? ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলো তাক যদি সব তোমার ফাইলেই ভরা থাকে, চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফেনার ওপর পা পিছলে যেমন ছোট করে চলে যায় না, ওই রকম চলে যাচ্ছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয়, সেটা ভুলে যাচ্ছ। বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না। পুলিশ মাথা নাড়ল। আর পারবে না। পিছলাতে পিছলাতে দেয়ালের দিকে যাচ্ছ, পিঠ ঠেকে যাবে এবার।
দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার? মজবুত খুব? না মানে 2 নম্বর সিমেন্টে তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খায় দেখা গেল দেয়াল ধসে পড়ল, আমার পিঠটির 2-4 খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসেব। তবে দেয়াল পেরিয়ে যেতে পারো। জয়ের রসিকতা অবিরাম চলতে থাকলো। জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে এসে গা এলিয়ে সোফায় বসলো। পুলিশ বলল, কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাকারি মারেন, কিছু একটা আছে, জোরে করে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মূর্খ হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছো, মানহানি সহ বিভিন্ন নির্যাতন এবং মতের বিরুদ্ধে বিয়ে করেছো পরিবারকে জিম্মি করে। যা শালা, সাংঘাতিক কেসে ফেসেছি তো এবার। তবুও কিছু নারীবাদী ব্রিটিশ শালী গলা ফাটাবে, আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরলো নিজের। ক্ষমা স্যার, ক্ষমা। কী সব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে যায় মুখ দিয়ে। অভিযোগ কি সত্যি? জয় বুকে হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি সমন্দি বাবু। যেহেতু সে স্বর্গীয় তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনো দিন। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বললে নিজেকে ডিফেন্সিত করব, নাকি নিজের সামনের হরিল্লুট বিলাবো? জয় গলা হাঁকালো। অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বেয়াই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়, সসম্মানে জবাব দাও গিন্নি। অন্তু বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ায় আস্তে করি। জয় আদেশ করলো, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো, মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এজন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বলল, খেয়ে নিই কেমন? আপনারা কথা বলেন। জেলের পচা রুটি খেলে ডায়রিয়া হয় আমার, বাড়ির ভাত ভালো করে গিলে যায়, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত, তারপরের দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের ওপর পুরো ভুড়িভোজ নিয়ে বসে প্রোগ্রেস গিলতে থাকলো জয়। আশেপাশে পুলিশের দল ঘিরে আছে, অন্তুকে প্রশ্ন করছে। জয় দুনিয়াদারি ভুলে খেয়ে যায়। বিশাল হাতে তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেয়া তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না, খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে, তরুকে ডেকে সালাদ আনাচ্ছে, লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাবার হিড়িক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসারেরা অবাক হলো না ওর এমন আচরণে, কিন্তু নতুন যারা এসেছিল তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা। তার চোখে পুলিশের ডর নেই, জেলে যাবার উদ্বেগ নেই, বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞেস করা হলো, আপনাকে রোজ টিস করতো জয় আমির, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী অন্তুর তেজদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতেও কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবুতর কে দেখবে? মদ পাওয়া যাবে না ওখানে, অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যে বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে সে তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশ ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল, হাসলো না। পুলিশেরা পাশে পুরোটাই পাগল ভাববে, অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাওয়া রেখে তড়াক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না। একে একে সকল অভিযোগ নাকচ করলো অন্তু। জয় এটো হাত প্লেটে ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর তীর আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালোসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করলো। জয় গম্ভীর চোখে তাকিয়ে থাকে, শুধু চুপচাপ। পুলিশেরা অবাক হয়ে কর্কশ্বরে জিজ্ঞেস করলো, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন? অন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কেউ সম্মতি ছিল না বিয়েতে, ওদের পছন্দ ছিল না জয় আমিরকে, ওরা এই বিয়ে মেনে নেয়নি, আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি যাইনি। এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছুই না, আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি। ওটা শুধুই মাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকাচ্ছেন আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এ ঘটনার দিন 2-1 পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনার ঘটনা এই প্রথম শুনেছেন? সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে। আমি কিছু বলিনি, আপনিই বলছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার।
আর কিছু বলার থাকে না, অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত। তরু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরে কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে, মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণেই অথবা অজ্ঞাত কারণেই। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানালার বাইরে। কোত্থেকে যেন একটা লাল রঙা শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং। তার কোনো রং প্রিয়র তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরেই রক্তটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রংকে ভালো লাগেনি আর। অন্তুকে বলল, ঘরোয়ালি এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়েই তো করলাম আমি, বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে। তেল তেলে কপাল। শাড়ি পরা অবস্থায় দেখিই নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময় একবারই দেখেছিলাম, তাও ভালো মতো না। আজ পরো, একটা ছবি তুলব নে দুজনে, ঠিক আছে? নেই? ঠিক নেই? না পড়বে না? কেন? ইচ্ছে করছে না। পড়বেই না? পড়বই না। হাসে জয়। খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়েই বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মদ ঢেলে দিশলাই জ্বালায়। কাপড়ের লাল রংটা পুড়ে যখন ছাই হয়ে কালো হয়ে আসছিল, রাগ লাগে জয়ের। পছন্দের রংটা বদলে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রক্তে আর অন্ধকার তো প্রায় একই। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবুও আজ দুটো এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না, তবু আজ আগুনের ওপর রাগ হচ্ছিল খুব, অথচ নেভালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্ত ধরে গেলে পুরোটাই পোড়া, অথবা গোটা মানুষটাকেই পাপী সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা। ভাবে, আচ্ছা, ছাই হয়ে যাওয়া ওই কালো রঙকে কি আর লাল ফেরানোর উপায় নেই? উত্তর আসে, না। সময়ের মতোই তো ছাই আর পাপ। খড়ি পুড়ে ছাই হয়, তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রঙহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফেরে না। যা ফেরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্টটা ভিজে উঠল। তবু জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যকিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষছে। আজ তাদের মালিক আদর করছে না, কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের ওপর আঙুল বাজাতে বাজাতে গান ধরে জয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরি। জীবনের পাতার কত যে খবর বয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায়। ধরণীর বুকে পাশাপাশি কভু কেউ বুঝি কারো নয়। মাথা দলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে এই সন্ধ্যা মাথায় নিয়ে, চারটে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা এসে জিজ্ঞেস করে, তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হ্যাঁ বাল, সব সময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইতেছে গাইলাম। গানটা প্রিয় আমার। তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতন খাইসটা তো না আমি, সবসময় পরিষ্কার থাকি, ডেটল সাবান মাখি, ৯৯ ভাগ জীবাণুমুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না। সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে ধরে। রিমির চেহারায় বদল এসেছে। সে চাঞ্চল্য আর নেই। পুরো দম্ভের পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ, মনে চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে? হ্যাঁ। তোমার তরুর? ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি। একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়। ও প্রতিবার দ্বিগুণ যেতে ঝলসে ওঠে। তাতে ক্ষতিটা কার?
নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়, নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঠটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়, অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকতেই গোটা নকশা বদলে ফেলেছে, আপনার জয়ের ভিত নাড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আঁচল লাগিও না গায়ে, ওর কাছে কিছুই নেই, নিঃস্ব। শুধু শুধু আমাদের কাছে বাগড়া দিতে আসছি। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমানে জড়িয়েছ, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও, তোমার সব স্বাভাবিক লাগার কথা। কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা তোমার সয় রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ, ফয়সা কথা বলে না, যা বলে তার একটাও অহেতুক না। হামজা বলল, নন্দা লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং, ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কটাই একটা যুদ্ধ বিগ্রহের ওপর স্থাপিত। আমার তোমার তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এইসব সময় রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না, কোনোদিন মারেনি, কড়া কথা বলেনি, চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বরাবর। সেই ছোট্ট রিমিকে কত ভালোবাসে ওর বাবার কাছ থেকে এনেছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেয়াই, হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে। কাছে আসে রিমির, দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমি চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়, ভেজা ঢোক গেলে একটা। আচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারি বাড়ির ছেলে টেলে কেউ নই। রিমি বিদ্যুতে শক খাওয়ার মতো ছ্যাদ করে দুপাত সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পাজামা পাঞ্জাবি পরে, চুল ঠিক করে, পারফিউম লাগায়, কোট গায়ে চড়াতে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুটুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেয়া একটা ছোট লোক, নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভ্রূণা চাই কি? এবার একেবারে তালাক? হাহা করে হাসি। এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির, কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো শাহানা পাটোয়ারি, সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পাটোয়ারিকে এ থালায় ও থালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দিইনি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়, দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানা মা নিয়ে এসেছিল এখানে, আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লার গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা, কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবেই মানুষ আমি। যতদিন না অন্যায়ের পথে গেছি, আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা হুমারিয়া ফুপু। কতদিন? শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে? আমার যখন বয়স 14, সে সময় তারাও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই আর। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুল ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেকে করে নিতে হয়। আমিও এক সময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারি নামটা আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি। দরকার নেই, শুধু আরও ক্ষমতা চাই, আরও। তাছাড়া আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণ অভ্যুত্থান চলছে, স্বৈরাচারের বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে, তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে।
ছোটলোক হয়ে মরার মতো তো ভাবতেও পারিনি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষই বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়তো না, যদি না সেই সব পিরিয়ে সব ডিঙ্গিয়ে আমি নিজেকে এ অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নেই, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছি আমি আর জয়। তোমার মতো লাখখানেক রিমি আর আর্মিনের মতো হাজারখানেক আর্মিন জয় হামজার পথ রুখতে পারে না, আর না ভাঙন ধরাতে। এ পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত। না ছাড়বে হয় মরবে। কেমন অপ্রকৃতস্থর মতো হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরও রক্ত, আরও চিৎকার, আরও হাহাকার আছে। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতো হাত পাতাওয়ালার কাতারেও ছিল না, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না আজ থামলে হতো। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয় আর আমার পথ একটা, সেখানে গিয়ে অর্জন দুটো দুজনের। দুজনেই অতৃপ্ত হয়তো চিরকাল, তবুও তৃপ্ততা। আমরা থামার নয়, আমার ক্ষমতা লাগবে। আমারও উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, সৌর, বেরোবি নাকি আসবো আমি? দেরি হচ্ছে, জলদি আয়।